ওকে, শুরু করছি তাহলে। হ্যাঁ, ওকে। আমরা ধ্রুবক বক্রতা কাকে বলে সেটা দিয়ে শুরু করব। ঠিক আছে। তো রিসি টেনসরের মনে করো এমন একটা ধ্রুবক হার আছে যাকে আমরা এইভাবে প্রকাশ করব। কত? একটা অ্যাসোসিয়েট টেনসর, অ্যাসোসিয়েট ম্যাট্রিক টেনসর জি আই জে, তার সাথে একটা সেকেন্ড অর্ডারের রিসি টেনসর যদি গুণ আকারে থাকে তাহলে তখন তাকে বলা হবে ধ্রুবক বক্রতা। ঠিক আছে। এখন এখানে ধ্রুবক বক্রতা হচ্ছে চার মাত্রার। ঠিক আছে। এই দেখো এখানে কয় মাত্রা, এখানে কয়টা মাত্রা আছে? দুইটা। আর এখানে দুইটা, চার মাত্রা। ঠিক আছে। এখন চার মাত্রার সহচর বক্রতা টেনসর বা রিমেনের প্রথম বক্রতা টেনসর কাকে বলে, এটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমাকে যেহেতু কভেরিয়েন্ট বলছে, কভেরিয়েন্ট মানে হচ্ছে নিচে থাকবে, ইন্ডেক্স গুলো নিচে থাকবে। তাহলে আর এইচ আই জে কে কয় মাত্রা হলো? চার মাত্রা। ঠিক আছে। এটাকে আমরা একটা ম্যাট্রিক টেনসর নিব, জি এইচ এ, সাথে সেকেন্ড অর্ডারের রিসি টেনসর নিব। রিসি টেনসর লেখার নিয়ম কি? এখানে হবে এ, এরপরে আই জে কে। এখন দেখো এখানে নিচে কয় মাত্রা আছে? চার মাত্রা। আর এখানে টোটালটা কি করা হচ্ছে? একটা ম্যাট্রিক টেনসর নেওয়া হচ্ছে যেখানে মাত্রা কত? দুই। আর এইটার মাত্রা কত? পাঁচ। এখন ইনার প্রোডাক্ট যদি করি তাহলে এ এবং এ বাদ যাবে, তাহলে তখন কি আসবে? তখন যে টেন্সরটা পাওয়া যাবে সেটার ইন্ডেক্স কত হবে? এইচ আই জে কে, এই যে এটা আসবে। তাহলে চার মাত্রার বক্রতা টেন্সর বা রিমেনের প্রথম বক্রতা টেন্সর হচ্ছে এইভাবে সংজ্ঞায়িত করা হয়। ঠিক আছে। ওকে। তাহলে এই যে চার মাত্রার যে বক্রতা টেন্সর, এটাকে রিমেনের প্রথম প্রতীক বলা হয়। আর শুধুমাত্র এই যে এটাতে থাকে, এটাকে হচ্ছে রিমেনের দ্বিতীয় প্রতীক বলা হয়েছে। এটা আমরা আগে পড়ছি। ওকে। এই যে দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর বা রিমেনের ক্রিস্টোফার সিম্বলকে দুই ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার টেন্সর। যেটা রিমেনের বক্রতা টেন্সর বা এটা হচ্ছে দ্বিতীয় প্রকার টেন্সর। প্রথম প্রকার টেন্সর কত হচ্ছে? এইচ আই জে কে এরকম। আর দ্বিতীয় প্রকার হচ্ছে আর এ আই জে কে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারের পড়াশোনা আমরা আগে করছি, এখন করতেছি প্রথম প্রকারের পড়াশোনা। ঠিক আছে। এখন এখানে যে প্রশ্নটা থাকবে, এই যে চার মাত্রার যে বক্রতা টেন্সর, রিমেনের প্রথম বক্রতা টেন্সরের ডেফিনেশনটা হচ্ছে এইভাবে। ডেফিনেশনটা হচ্ছে কিভাবে থাকবে? হাফ ইন্টু ডেল স্কয়ার জি আই জে। এখন দেখো এই যে এখানে যে দুইটা ইন্ডেক্স আছে, এই দুইটা যখন নিব তখন বাকি যে দুইটা তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে উপরে নিলাম কত? উপরে নিলাম জি আই জে। তাহলে বাকি ইন্ডেক্স থাকলো কে? এইচ এবং কে। তাহলে এটাকে ডেরিভেটিভ করা হবে কি? এইচ এর সাপেক্ষে কে সাপেক্ষে? ডেল এক্স এইচ, ডেল এক্স কে। কয়বার ডেরিভেটিভ? দুইবার। তাহলে এখানে ডেল স্কয়ার হবে প্লাস। এখন এই যে নিচে যে চলকের সাপেক্ষে করছি সেই ইন্ডেক্স গুলো উপরে বসবে, তাহলে কত হবে? ডেল স্কয়ার জি এইচ কে। তাহলে এখানে যেহেতু এইচ কে বলছে, তাহলে নিচে কারা বসবে? ডেল এক্স আই, ডেল এক্স জে বসবে। বুঝেছি না বুঝিনি? মাইনাস। এখন মাইনাস দিয়ে কি করব আমরা? এই যে এই একজনকে বাদ দিয়ে একজনকে এইচ এর সাথে জে নিব। তাহলে এইচ এর সাথে যখন জে নিব তাহলে মাইনাস ডেল স্কয়ার জি এইচ জে। যেহেতু উপরে এইচ জে হচ্ছে তাহলে নিচে কে হবে? ডেল এক্স আই, ডেল এক্স কে আসবে মাইনাস ডেল স্কয়ার। এখন ভেতরের এই যে কে, জে এবং কে যখন নিব তখন কি হবে? ডেল স্কয়ার জে কে। তাহলে ডেল এক্স আই, ডেল এক্স এইচ আসবে। ওকে। সাথে ক্রিস্টোফাল সিম্বল সেকেন্ড টাইপ এ আই জে কে, আর ক্রিস্টোফাল সিম্বল ফার্স্ট টাইপ এই যে এইচ কে।
কমা এ, আবার সেকেন্ড টাইপ ফার্স্ট টাইপ। এটা মুখস্থ রাখা লাগবে আমার, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে মনে রাখার জন্য কি করা লাগবে দেখো। এটা কিভাবে মনে রাখার টেকনিক সেটা তো বলছি। এখন এটা মনে রাখার টেকনিক খেয়াল করো আবার। আমি হবে কি, একটা সেকেন্ড টাইপ, ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ এবং ফার্স্ট টাইপ। ঠিক আছে, তাহলে সেকেন্ড টাইপে কি আসবে, একটা আমি চলো এ নিয়ে আসবো আর আই জে দিব। আমার কাছে আর এর কে আছে, এইচ আই জে কে। আই জে নিলে বাকি থাকলো কত, এইচ এবং কে। এইচ এবং কে এখানে বসবে, ডামি চলক বসবে, মাইনাস এ দিয়ে এখন দিব আই কে। আই কে দিলে কত হবে, এইচ এ থাকবে, ডামি চলক বসবে। ক্লিয়ার কিনা দেখো আমাকে বলো। এটা মনে রাখা ছাড়া আর কোনো ওয়ে নাই, যে কোনো ওয়েতে এটা মনে রাখা লাগবে। ওকে, বুঝেছি। ওকে, এই প্রশ্নটা ছোট প্রশ্নে আসছে, তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝায়, ইন্ডেক্স চেঞ্জ করার পরে সামনে মাইনাস আসতেছে, তার মানে এটা হচ্ছে কি, অপ্রতিসম। অপ্রতিসম। তোমাকে বলতে পারে যে রিমেনের প্রথম প্রকার প্রতীক অপ্রতিসম, সেটা আলোচনা করো। তাহলে আমরা জানি কি, আর এইচ আই জে কে সমান হাফ। সংজ্ঞাটা কিভাবে লিখতে হয় সেটা মনে রেখে লিখতে হবে। এখন দেখো এখানে আমি কি করব, এই যে মাঝখানে দুইজনকে ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে, এই চাই জে কে আছে, এই চাই কে জে, তার মানে শেষ দুইজনকে ইন্টারচেঞ্জ করি। তাহলে জে এবং কে পরস্পরকে কি করব, ইন্টারচেঞ্জ করব। তার মানে এই পুরো সংজ্ঞাটাই, যেখানে জে দেখবো সেখানে কে বসাবো, আর যেখানে কে দেখবো সেখানে জে বসাবো। তাহলে খেয়াল করো, খেয়াল করো, এই যে প্রথম যে উপরে যে মেট্রিক টেন্সর আই জে, এটার বদলে হবে কি, আই কে। যেখানে যে দেখবো সেখানে কে বসাবো, আর কে দেখলে যে বসাবো। এখানে কে আছে, তাহলে কার সাপেক্ষে হবে, জে এর সাপেক্ষে হবে। এখানে এইচ কে, কে থাকলে যে বসবে, যে থাকলে কে বসবে, যে থাকলে কে, কে থাকলে যে। এখানেও একই রকম, যে থাকলে কে, কে থাকলে যে। তাহলে এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর এখানে জে এর বদলে কে আসবে, সবগুলো একই রকম আসবে। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমি কি করব, এখান থেকে এই মাইনাসটা কমন নিই, এই মাইনাস গুলো কমন নিই। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কি আসবে, যারা প্লাস ছিল তারা মাইনাস হয়ে যাবে, যারা মাইনাস ছিল তারা প্লাস হয়ে যাবে। তাহলে কিভাবে আসবে দেখো দেখো, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে, যেগুলো প্লাস সেগুলো সামনে বসাচ্ছি, সামনে বসাচ্ছি। মাইনাস দুইটা পিছনে বসাচ্ছি, এই প্লাসটা সামনে বসালাম, মাইনাসটা পিছনে বসালাম। এখন এই যে রাশিটা, সেটাতে দেখো আমার জাস্ট আগেরটার সমান, কিন্তু ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেছে, আর কিছু না, আর সামনে একটা মাইনাস আছে। তার মানে কি, জে এবং কে এর সাপেক্ষে এটা কি, প্রতিসম। এটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা পারার জন্য যে কাজটা করতে হবে, যে রিমেনের প্রথম প্রকার বক্রতা এর ডেফিনেশনটা মনে রাখতে হবে, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা নিশ্চিত থাকো 100 বার তোমাদের পরীক্ষাতে আসবে। এটার কোনো ব্যতিক্রম হবে না, এটা আসবেই পরীক্ষাতে। ওকে, তাহলে এটার প্রশ্নটা হচ্ছে এইভাবে, দেখো, দেখাও যে রিমেন জগতে জিওডেসিকের অন্তরক সমীকরণ এত, এটা প্রমাণ আসছে। তো এই অঙ্কটা বিশাল বড়, এটা সমাধান করার জন্য আমাকে একটা সমীকরণ মনে রাখতে হবে, যেটা আমরা থার্ড ইয়ারে মেকানিক্সে পড়েছি। থার্ড ইয়ারে মেকানিক্সের যে শেষ চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা পড়েছিলাম। তা আমি জাস্ট সমীকরণটা একটু লিখে দিই, তোমাদের মনে আছে কিনা। এটা হচ্ছে অয়লার বা ল্যাগ্রেঞ্জের সমীকরণ। সমীকরণটা ছিল এইভাবে, ডেল এফ ডেল এক্স কে মাইনাস ডি ডিটি অফ ডেল এফ ডেল এক্স ডট কে সমান 0। ওকে, আমাদের
মেকানিক্স যখন পড়ছিলাম তখন এই অংশটা সামনে ছিল, এটা পিছনে ছিল। তো একই জিনিস, মাইনাস কমনের সামনে পিছনে নিয়ে আসলে একই জিনিস। এই সমীকরণটা আমাকে মনে রাখতে হবে, এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জের সমীকরণ বা ওয়েলারের সমীকরণ। ওকে, আমরা এটা ব্যবহার করে এই যে জিওডেসিকের অন্তরক সমীকরণ এটা ওকে। তাহলে দেখো আমার কাছে রিমেন জগৎ মানে কি? রিমেন জগৎ মানে হচ্ছে এন ডাইমেনশনাল স্পেস। এন ডাইমেনশনাল স্পেসে দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করি এই সূত্রটা। সাধারণত দুইটা বিন্দু দূরত্ব বের করার জন্য আমরা কি দেই? এখানে দেই ধরো a2b 1 প্লাস dx এর রুট dx, এইভাবে দিয়ে দেয়। বা আমরা দিই এরকম dx স্কয়ার প্লাস স্কয়ার এর রুট ইন্টিগ্রেশন দিয়ে এখানে আমরা দিই ডিএক্স দিয়ে থাকি। এইভাবে আমরা দূরত্বের সূত্র ব্যবহার করি। এখন দেখো এন ডাইমেনশনাল স্পেসে আমি দিলাম দূরত্বকে আমি এস দ্বারা প্রকাশ করলাম, চাপের দৈর্ঘ্য মানে এস, লিমিট হচ্ছে T1 থেকে T2। এবং যেহেতু আমার কাছে এন ডাইমেনশনাল স্পেসের দূরত্ব, মেট্রিকের দূরত্ব বের করার সূত্র কি? মেট্রিকের দূরত্ব বের করার সূত্র ছিল জি আই জে ডেল এক্স আই ডেল এক্স জে, এরকম ছিল না? ছিল নাকি ছিল না? এখন এই যে ডেল এক্স আই ডেল এক্স জে কে আমি যদি টি দিয়ে ভাগ দিই, এরকম হবে নাকি হবে না? ওকে, এবং এটাকে আমি এরকম বর্গমূল চিহ্ন দিলাম, তাইলে এখানে টি কয়টা দিছি বলতো? টি কয়টা দিছি? টি হচ্ছে দুইটা। তাহলে বর্গমূলের জন্য একটা থাকবে, একটা কাটা যাবে। তার মানে আমার কাছে আসলে ডিস্টেন্সের যে সূত্রটা ছিল, আমার কাছে ডিএস স্কয়ার সমান ছিল জি আই জে ডিএক্স আই ডিএক্স জে ছিল, প্রথম দিকে পড়ছিলাম, মনে আছে কি? আমার কাছে এটা ছিল, বুঝছো? এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার আগে আমি কি দিব? ডিএস দিব। ডিএস দিলে কত? জি আই জে ডিএক্স আই ডিএক্স জে এর বর্গমূল হবে নাকি হবে না? এটা হবে কিনা আমাকে বল। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করলে এস আসবে। ইন্টিগ্রেশন করতেছি T1 T2 এর সাপেক্ষে, তখন জি আই জে। এখন দেখো আমার এখানে ইন্টিগ্রেশন করার সময় কত ডিটি লিখতে হয়, তো ডিটি লেখার জন্য আমি কি করব? ডিটি আনার জন্য আমি যে কাজটা করব, সেখানে ডিএক্স আই ডিএক্স টি ডিএক্স জে ডিটি, আর এখানে ডিটি কাটাকাটি দিলে এটাই থাকবে। ওকে, এখন দেখো কাউকে যদি একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি হয়? তাহলে একটা ডট হয়, এটা মনে রাখতে হবে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে কত? আমি ডিএক্স আই ডিটি লিখেছি, মানে কি টি এর সাপেক্ষে এক্স আই কে একবার ডেরিভেটিভ করেছি, তাহলে এক্স ডট আই। তাহলে জে কে যখন করব এক্স ডট জে, তার মানে এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো, বা উপরের যে লেখাটা এটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই যে লাইনটাকে যে লেখা হয়েছে সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি ডিএস ডিটি যদি আমি ডিফারেন্সিয়েট করি, এস কে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত। ডিফারেন্সিয়েশন করার সাথে সাথে এই ইন্টিগ্রেশনটা উঠে যাবে, এই অপারেটরটা উঠে যাবে, তাহলে শুধু এই জিনিসটা থাকবে। তাহলে আমরা ডিএস ডিটি সমান এটা পেলাম, স্কয়ার রুট অফ জি আই জে এক্স ডট আই এক্স ডট জে। বোঝা গেছে? এখন এই পুরাটার আমি নাম দিলাম এফ। তাহলে আমরা বলতে পারি এফ সমান ডিএস ডিটি। আমি একটু আগে বলছি টি এর সাপেক্ষে কাউকে ডেরিভেটিভ করা মানে হচ্ছে একটা ডট। তাহলে আমরা এফ সমান এস ডট দিতে পারি কিনা? আবার এফ সমান আমরা কত ধরেছি? এফ সমান জি আই জে এক্স ডট আই এক্স ডট জে এর রুট। এটাকে সমীকরণ 3 দিলাম। সমীকরণ 2 3 ক্লিয়ার কিনা আমাকে বল। সমীকরণ 2 3 ক্লিয়ার কিনা আমাকে বল।
এখন বুঝছি স্যার। আমি সমীকরণ 3 কে এক্স এই যে চলক, এটা হচ্ছে পাওয়ার, আসলে এটা হচ্ছে কে ডাইমেনশনাল চলক, এক্স কে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, তাহলে তাও অংশ অন্তরীকরণ কিভাবে করবো? আংশিক। তোমাদের বইয়ে লেখা আছে খালি অন্তরীকরণ, খালি অন্তরীকরণ করলে তোমাকে লিখতে হবে ডিএফ ডিএক্স কে এরকম দিতে হবে। কিন্তু আমার যেহেতু অয়লারের সমীকরণে কি আছে, অয়লারের সমীকরণ কি ছিল? অয়লারের সমীকরণ ছিল কি? ডেল এফ ডেল এক্স কে মাইনাস ডি ডিটি অফ ডেল এফ ডেল এক্স ডট কে ইকুয়াল 0, এখান থেকে নিয়ে আসা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এটা বের করার জন্য কি করতে হবে? এফ কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? ডেল এক্স কে এর সাপেক্ষে। কার সাপেক্ষে? এক্স কে এর সাপেক্ষে। তাহলে আমি এক্স কে এর সাপেক্ষে এই অপারেটরটা কি ধরনের অপারেটর? পার্শিয়াল না, সেই জন্য আমি লিখছি পার্শিয়াল অন্তরীকরণ করে পাই। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন খেয়াল করো, আমি কাকে ডেরিভেটিভ করতেছি? এক্স কে, পার্শিয়াল, এখানে রুট আছে। রুটের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স, জানা আছে কিনা? রুটের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। ওকে, আমি এরা হচ্ছে ধ্রুবক, আমি করব কার সাপেক্ষে? কে এর সাপেক্ষে। কে এর সাপেক্ষে এই দুইজন হচ্ছে ধ্রুবক, তাহলে আমি এটাকে করব। তাহলে ডেল জি আই জি কে আমি ডেল এক্স কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এই লাইনটুকু আমাকে ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? এখন এই যে রুটের ভিতরে যে অংশটা ছিল তার নাম আমরা কি ধরেছি? এফ। তাহলে 1/2 এফ, এটা লেখা যায় কিনা? 1/2 এফ, আর বাকিটা সব ঠিক আছে, বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি। আবার এফ সমান কি জানি? এস ডট জানি। তাহলে 1/s ডট ডেল জি আই জে ডেল এক্স কে এক্স ডট আই এক্স ডট জে, সমীকরণ 4। ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এখন আমি আমি কি করব? এফ কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এক্স ডট কে এর সাপেক্ষে। তাহলে আমি পরের লাইনে আমি লিখলাম যে সমীকরণ 3 কে এক্স ডট কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো আগের মতোই এখন কার সাপেক্ষে করতেছি? ডটের সাপেক্ষে। তাহলে ডেল এফ ডেল এক্স ডট কে লিখবো। আর আমি কাকে ডেরিভেটিভ করতেছি? আমি ডেরিভেটিভ করতেছি এই যে 3 নং সমীকরণের রুটের যে অংশটা আছে। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। তাহলে 1/2 রুট এক্স দিলাম। বুঝা গেছে? এখন খেয়াল করো, আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি? এক্স ডট কে। এখন যারা ডট আছে তারা ফাংশন, তার মানে কি? এখন হচ্ছে এক্স ডট আই এক্স ডট জে এরা ফাংশন, জি আই জে ধ্রুবক, সেজন্য সে বাইরে থাকবে। তাহলে এক্স ডট আই এক্স ডট জে দুইটা গুণ আকারে আছে না? গুণ আকারে আছে না নাই? গুণ আকারে থাকলে আমরা আচ্ছা স্যার। ইউভি সূত্র অ্যাপ্লাই করব। তার মানে আমি এক্স ডট আই কে বাইরে রেখে এক্স ডট জে কে এক্স ডট কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এরপরে এক্স ডট জে কে বাইরে রেখে এক্স ডট আই কে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। Yes, sir. ক্লিয়ার নাকি? এটা ভালো রকম বুঝতে হবে, এটা পরীক্ষাতে আসবে নিশ্চিত থাকো। ওকে, এখন আমরা একটু আগে পড়ছি এটা, এটা কত? এটা হচ্ছে এস ডট, তাইলে 1/s ডট দিলাম। এখন খেয়াল করো, যখন এই রকম সিচুয়েশন হয় তখন আমরা ক্রনেকার ডেল্টা অ্যাপ্লাই করতে পারি। ক্রনেকার ডেল্টা অ্যাপ্লাই করতে পারি। ক্রনেকার ডেল্টা, উপরে কে আছে? এখানে ইন্ডেক্স কত? জে, আর এখানে ইন্ডেক্স কত? কে। তাইলে জে কে, এইখানে কি দিব? ক্রনেকার ডেল্টা আই কে। তাহলে এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। Yes, sir. এখন এই যে বাইরে যে ম্যাট্রিক টেনসর জি আই যে ছিল প্রত্যেকের সাথে গুণ হবে, তার মানে প্রথম অংশের সাথে একবার গুণ দিলাম, দ্বিতীয় অংশের সাথে একবার গুণ দিলাম। এই লাইনটা ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন খেয়াল করো, ক্রনিকা ডেল্টা জে কে এর মান কি কি? 1 অথবা 0। 1 কখন হবে?
সমান হলে 1, সমান না হলে 0। তাহলে এখানে কে, জে এবং কে সমান, জে এবং কে যদি সমান করো তাহলে এখানকার জে এর বদলে কে দিতে হবে। সেজন্য দেখো সেকেন্ড লাইনে এই যে পরের লাইনে হলুদ করে যে কালার করে রাখা, এটা ভালো রকম বুঝার জন্য রেখেছি। ক্রনেকার ডেল্টা নাই, ক্রনেকার ডেল্টার মান কত হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে। 1 হইতে হলে কে হতে হবে, জে সমান কে। সেজন্য মেট্রিক টেন্সর জি আই জে, সেটা এখানে হয়ে গেছে আই কে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আবার ক্রনেকার ডেল্টা আই কে, আই কে সমান কত হবে, 1 হবে 0 হবে। কখন 1 হবে, আই সমান কে। তাহলে দ্বিতীয়টাই দেখো, এটার 1 দিতে হলে আই এবং কে সমান, তাহলে এখানকার আই এর বদলে কত দিব, কে দিব। সেজন্য এক্স ডট জে, জি কে জে লেখা। হলুদ করে রাখার কারণটা বোঝা গেছে কিনা, এটা অনেকেই ভুল করবে এই জায়গাটায় কিভাবে লিখতে হয়। তোমরা কনেকার ডেল্টার মান 1 বসাবা, কিন্তু এখানে ইন্ডেক্স চেঞ্জ না করলে হবে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ল্যাগ্রেঞ্জের সমীকরণ। ল্যাগ্রেঞ্জের সমীকরণের দুইটা পার্ট, একটা হচ্ছে ডেল এফ ডেল এক্স কে, আর একটা হচ্ছে ডেল এফ ডেল এক্স ডট কে কে ডি ডিটি। তার মানে এই রাশিটাকে এখন কি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি একটু আগে এটা বের করছি, এটাকে এখন কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে আমি এইভাবে লিখবো, এইদিকে এইভাবে লিখবো কিনা, এইটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন এখানে ভাগ থাকলেও আমি ভাগের সূত্র অ্যাপ্লাই করব না, আমি এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করব। ইউবি সূত্র অ্যাপ্লাই করার সময় কি হবে, এটাকে ফিক্স রেখে উপরেরটা শেষ করব, তারপরে প্লাস দিয়ে উপরেরটা ফিক্স রেখে নিচেরটা ডেরিভেটিভ করব। আমার কথা বোঝা গেছে? ভাগ থাকলেও এখানে ভাগের ডেরিভেটিভ সূত্র ব্যবহার করব না, আমি গুণের ডেরিভেটিভ ব্যবহার করব। অর্থাৎ মনে করো তোমার কাছে ডিডিএক্স অফ, এখানে ধরো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স আছে। এখন তুমি ভাগের সূত্র আছে, ভাগের সূত্র অ্যাপ্লাই না করে তুমি যদি এটাকে গুণের সূত্র প্রয়োগ করো, তাহলে তুমি এটা লিখতে পারো কিনা আমাকে বলো। এরকম লেখা যায়? গুণের সূত্র যখন প্রয়োগ করবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কে ই টু দি পাওয়ার এক্স গুণ 1/x, তাহলে কি হবে, 1/x ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ 1/x। লেখা যায় নাকি যায় না গুণের সূত্রের মতো? তো এখানেও ঠিক একই কাজ করব। তাহলে আমি কি করব, দেখো প্রথম উপরেরটা যখন ডেরিভেটিভ করি তখন নিচেরটা গুণ আকারে থাকে, তাহলে নিচেরটা ফিক্সড। এখন উপরেরটা দেখো, এখানে এই একটা রাশি একটা রাশি দুইটা রাশি, এটার ইউবি সূত্র হবে, একটা রাশি একটা রাশি ইউবি সূত্র, তার মানে এখানে ইউবি সূত্র দুইবার হবে। তাহলে প্রথমে আমি এটাকে ডেরিভেটিভ করব, এটাকে একবার ডেরিভেটিভ ছিল, কার সাপেক্ষে করতেছি বলতো, কার সাপেক্ষে করতেছি, টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভে একটা ডট আছে, অলরেডি একটা ডট ছিল, তাহলে এখন কয়টা ডট হবে, দুইটা। বুঝছি না বুঝিনি? সাথে এটা গুণাকারে থাকবে, গুণাকারে থাকলো প্লাস। এখন প্রথমটা ফিক্সড রাখলাম, এখন মেট্রিক টেন্সর জি আই কে কে আমি ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ডিটি এর সাপেক্ষে। কিন্তু জি আই কে কে ডেরিভেটিভ করতে হয় পার্শিয়াল, তার মানে পার্শিয়াল দিলাম আর এখানে টোটাল দিব, নিয়মটা হচ্ছে এরকম। তাহলে ডেল জি আই কে ডেল এক্স জে, জে এর সাপেক্ষে করব, কারণ এখানে দেখো আই এবং কে হচ্ছে ইন্ডেক্স, তাহলে তাকে ডেরিভেটিভ করতে হলে জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? তাকে কেন জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, সাথে এখানে ডিএক্স জে ডিটি লিখতে হবে। এটা হচ্ছে পার্শিয়ালের সাথে টোটালের ডেরিভেটিভের রিলেশন। দ্বিতীয়টাই এক্স ডট জে ছিল, আরেকবার ডেরিভেটিভ করলে এক্স ডাবল ডট জে হবে, জি কে জে এটা থাকবে প্লাস, এটা বসবে। এখন জি কে জে কে আমরা পার্শিয়াল এবং টোটাল ডেরিভেটিভ করব। তার মানে উপরের সবার ডেরিভেটিভ শেষ, মাইনাস উপরেরটা এখন পুরোটা ফিক্সড, উপরের পুরোটা ফিক্সড, এই পুরোটা ফিক্সড। এখন কার ডেরিভেটিভ, 1/s ডটের, 1/s ডটকে ডেরিভেটিভ করলে কত আসবে বলতো, -1/s ডট স্কোয়ার আসবে। বুঝেছো?
এস ডট কে আবার ডেরিভেটিভ করলে কত হবে? এস ডাবল ডট আসবে, সেজন্য এখানে এস ডাবল ডট দেয়া আর 2s ডট স্কয়ার দেয়া। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন দেখো, আমি এই যে এই লাইনটা কিন্তু তোমার বইয়ে লেখা নাই, এইটা না লিখলে তুমি এই লাইন কিভাবে আসছে বুঝতে পারতা না, সেজন্য লিখেছি। এখানে কাকে ডেরিভেটিভ করা হচ্ছে? এক্স জে কে। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে যদি কাউকে ডেরিভেটিভ করি তাহলে একবার ডট হবে কিনা? টি এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করছি, একবার ডট হয় কিনা? তাহলে এক্স ডট আই। আর কোনো চেঞ্জ নাই এই লাইনে। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে ডাবল ডটের প্রথম রাশি, ডাবল ডটের থার্ড রাশি একসাথে লিখতেছি। ওকে, এখন সেকেন্ড এবং ফোর্থ, এখানে কে? এক্স ডট আই, এক্স ডট জে, এক্স ডট আই, এক্স ডট জে কমন নিলাম, তাহলে বাকি থাকবে কি? ডেল জি আই কে ডেল এক্স জে প্লাস ডেল জি কে জে ডেল আই। লেখা যায় নাকি যায় না? নিচে 2s ডট দিলাম, আর এখানে যা আছে তা বসাই দিলাম, এটা দিলাম সমীকরণ 6। সমীকরণ 6 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন আমি এস মানে চাপ, এস কে আমি ট্যানজেন্ট ধরলাম টি, তাহলে এস এর একবার ডেরিভেটিভ সমান কত হবে? ডট মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ? টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে টি এর মান কত হয়ে যাবে? 1। এটাকে যদি আবার ডেরিভেটিভ করো, 1 কে ডেরিভেটিভ করলে কত হবে? 0। তাইলে এস ডট ইকুয়াল 1, এস ডাবল ডট ইকুয়াল টু 0। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। এখন এই মানগুলা সমীকরণ 4-এ বসাও। সমীকরণ 4-এ কি ছিল দেখো। সমীকরণ 4-এ এফ ডেল এফ ডেল এক্স কে সমান 1/s ডট এত ছিল। এখন এস ডট এর মান কত পাইছি? 1 পাইছি, তাহলে এটা 1 হয়ে গেলে বাকিটা যা থাকবে সেটা এখানে লেখা। এই যে সমীকরণ 7। ক্লিয়ার কিনা দেখো। ওকে ওকে, এরপরে এই যে এইখানে এস ডট এর মান বসাবো। এস ডট এর মান বসালে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে বাকি যা আছে সমীকরণ 5 আমি এখানে লিখলাম, সমীকরণ 5 লিখলাম, নাম দিব 8। এখন 6 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণে এস ডট ইকুয়াল টু 1 বসাবো, তাহলে এটা হয়ে যাবে 1। এস ডাবল ডট ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে যাবে 0, তার মানে এটা আর থাকবে না, বাকিগুলো থাকবে, নিচে হবে 2। তাহলে এই লাইনটা আসতেছে এইভাবে। সমীকরণ 6 থেকে যে লাইনটা আসছে সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি প্রথম যে পদ আছে, প্রথম পদে আমি জে এর বদলে এই যে পদটা ছিল এই পদে আমি কি করতেছি? জে এর বদলে আই বসাই। জে এর বদলে আই বসাই, তাহলে এক্স ডাবল ডট জে এর বদলে এক্স ডাবল ডট আই হবে। ম্যাট্রিক টেন্সর জি কে জে এর বদলে জি কে আই হবে। তাহলে এখন খেয়াল করো, এখানেও আই ডট আছে, এখানেও আই ডট আছে। আচ্ছা, ম্যাট্রিক টেন্সর আই কে সমান ম্যাট্রিক টেন্সর কে আই, এটা জানা আছে না জানা নাই? কারণ এরা হচ্ছে প্রতিসম। তার মানে কে আই থাকলে আই কে লিখতে পারি, তার মানে এইটা আর এইটা দুইটা মিলে 2x ডট আই জি আই কে লিখতে পারি কিনা আমাকে বলো। লেখা যাবে? জি স্যার। জি হয়েছে। এখন আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে এটাকে ভাগ দিলে এই অংশটা আসবে, আর এটার জন্য হাফ আকারে করো। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার। ওয়েলারের সমীকরণ কি ছিল? ডি ডিটি অফ ডেল এফ ডেল এক্স ডট কে মাইনাস ডেল এফ ডেল এক্স কে ইকুয়াল 0 ছিল নাকি ছিল না? ওয়েলারের সমীকরণ। এই সমীকরণটা আমি এইভাবে লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা?
তাহলে আমি টেলরের সমীকরণটাকে আমি এইভাবে লিখলাম। এটার মান কত বের করে রাখছে? সমীকরণ দেখো, সমীকরণ সাথে এটার মান বের করে রাখছিলাম এটা এখানে বসাই দিছি। আবার একটু আগে ডি ডিটি অফ ডেল এফ ডেল এক্স ডট কে মান এটা পেয়েছিলাম না, এই পুরাটা এখানে বসাই দিছি, আর এটা এখানে বসাই। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? ওকে, তাহলে এইটা ফিক্সড নিচে আসলো। এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস দিয়ে লিখবো, যা কমন হাফ কমন যাবে, এক্স ডট আই এক্স ডট জে কমন যাবে। তার মানে কি, এই যে এই অপারেটর আর এই অপারেটরটা মাইনাস আকারে এখানে থাকবে। ক্লিয়ার কিনা দেখো। এটা জি কি, স্যার। এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড। এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড। ওকে, এখন আমি এইটার সাথে একটা অ্যাসোসিয়েট টেন্সর জি এ কে গুণ দিলাম, জি এ কে গুণ দিলাম। তাহলে এই দুইজনের মধ্যে যদি অন্তঃগুণন হয় তাহলে কি হবে? ক্রনেকার ডেল্টা এ আই হবে কিনা? এই দুজনের মধ্যে অন্তঃগুণন হলে ক্রনেকার ডেল্টা কে আর কে কাটা যাবে, এখানে থাকবে এ আর এখানে থাকবে আই, তাহলে ডেল এ আই হবে। আর এটা দেখো, একটা অ্যাসোসিয়েট টেন্সরের সাথে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড যদি গুণ আকারে থাকে, ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড পাওয়া যায়। এটা ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড আসছে। ওকে, তাহলে আমরা এটা লিখলাম। আমি কি করলাম, আমি এই যে জে এর বদলে আই এবং জে কি করলাম, আই এর বদলে জে দিলাম, জে এর বদলে কে দিলাম, তাইলে আই এর বদলে জে, জে এর বদলে কে। আর এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, আই এর বদলে জে, জে এর বদলে কে। এখানে লিখে দিব আই এর পরিবর্তনে জে, জে এর পরিবর্তনে কে। ওয়ান আই ইকুয়াল টু এ, তাইলে এখানকার এর বদলে আই দিব, তাহলে এরকম আসবে। ওকে, এখন খেয়াল করো এটা কতবার ডেরিভেটিভ, ডট দুইটা আছে মানে দুইবার ডেরিভেটিভ, তাহলে দুইবার ডেরিভেটিভ লিখলাম। এটা কতবার ডেরিভেটিভ? একবার ডেরিভেটিভ। এটা কতবার ডেরিভেটিভ? একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ। এটা হচ্ছে জিওমেট্রিকের অন্তরক সমীকরণ। ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে 10 মার্কসের জন্য নিশ্চিত আসবে, নিশ্চিত থাক। এখন দেখো পরের প্রশ্নটা, দেখাও যে সমতলে জিওডেসিক সরলরেখা নির্দেশ করে। ওকে, তাহলে আমরা এইখানে হবে এন মাত্রার ইউক্লিড তলে ম্যাট্রিক টেন্সর জি আই জে এ আই জে সমান কর্ণেকা ডেল্টা আই জে এর মান হবে 1 অথবা 0। ওকে, এটা হচ্ছে কোন তলে? ইউক্লিড তলে ম্যাট্রিক টেন্সরের মান। আমরা এটা কি জানি, এটা ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড না? ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড, এইটা লিখলাম। এখন জি আই জে এর মান কত? জি আই জে এর মান 0, তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে 0, এটা 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে জি আই জে এরা কি, এর মান হয় 1 হবে অথবা 0 হবে। তার মানে যদি এটা ধ্রুবক হয়, যে কোনো ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 হবে। তার মানে এই পুরাটা 0, এটাও 0, সেজন্য এটা রেজাল্ট 0। আমার কথা বোঝা গেছে? এটা কখন হবে? ইউক্লিড তলে। ইউক্লিড, ইউক্লিড কয় মাত্রা বলো তো? ইউক্লিড 3 মাত্রা। জ্যামিতি, ইউক্লিড জ্যামিতি হচ্ছে 2 মাত্রা। 2 মাত্রার যখন আলোচনা হবে তখন, 2 মাত্রার যখন হবে তখন এখানে এই যে মেট্রিক টেন্সরের মান হয় 1 হবে অথবা 0। আমার কথা বোঝা গেছে? 2 এর বেশি মাত্রা হলে তার মান মেট্রিক টেন্সরের মান পাওয়া যায়, কিন্তু 2 মাত্রা অথবা 1 মাত্রা হলে মেট্রিক টেন্সরের মান 0 অথবা 1। ওকে, যেহেতু এখানে দেখো, তাহলে ইউক্লিড তলের যখন আলোচনা করব, ইউক্লিড তল মানে 2 মাত্রার জন্য যখন আলোচনা করব তখন এটার মান কত? এটার মান হয় 1 অথবা 0। 1 কে ডেরিভেটিভ করলে 0 হবে, 0 কে ডেরিভেটিভ করলে 0 হবে, তার মানে এটা রেজাল্ট কি হয়? 0।
এই ম্যাট্রিক টেনসরের মান কত, হয় 1 অথবা 0। এখন তাকে যদি ডেরিভেটিভ করো, 1 কে ডেরিভেটিভ করলে 0, 0 কে ডেরিভেটিভ করলে 0, তার মানে এই পুরো রাশিটা ইউক্লিড তলের জন্য এই রাশির কি রিমেন যে থিটা সেটা 0। ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড 0 বলা যায় নাকি যায় না? এখন আমি কি করতেছি, আমি ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড সমান কি, একটা অ্যাসোসিয়েট টেন্সরের সাথে ফার্স্ট কাইন্ডের গুণ দিলেই সেকেন্ড পাওয়া যায়। কিন্তু আমি একটু আগে দেখছি যে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড ইউক্লিড তলের মান 0, তাইলে ইউক্লিড তলে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড 0 হবে কিনা আমাকে বলো। বুঝছি না বুঝি নাই, নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, আমরা একটু আগে জিওডেসিকের সমীকরণ প্রমাণ করছিলাম। তাহলে জিওডেসিকের সমীকরণ ইউক্লিড তলে যখন আলোচনা করব, তখন আমরা একটু আগে দেখছি ইউক্লিড তলে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড 0, তার মানে এটা শূন্য। এটা শূন্য মানে এই পুরোটা শূন্য, তার মানে এটা থাকবে। এটা কয়বার ডেরিভেটিভ করা? দুইবার। আমি যদি একবার ডেরিভেটিভ করি তাহলে জিরো ডেরিভেটিভের এই যে সরি একবার, দুইবার ডেরিভেটিভ করা সেখান থেকে একবার ডেরিভেটিভ নিয়ে আসা মানে কি, সমাকলন করা। সমাকলন করা, সমাকলন করলে কি জিরোর জন্য কি আসবে, ধ্রুবক আসবে। আমি আবার ডেরিভেটিভ আছে, আবার যদি সমাকলন করি তাহলে এখানে ওয়াই আই হবে, এবং এখানে একটা চলক আসবে, আর নতুন ধ্রুবক আসবে। তাহলে এই সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে। তাহলে আমরা বলতে পারি ইউক্লিড তলে জিওডেসিক সরলরেখা নির্দেশ করে। বলা যায় নাকি যায় না? এতটুকু ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই হচ্ছে টেনসরের পড়া। আরো দুইটা প্রশ্ন আছে, এটার এমনিতে খালি ভিডিও দিব। এটা যদি লাগে তাহলে ক্লাস দিব, নাহলে ভিডিওই দিয়ে দিব। এটার এত বেশি কি না, কিন্তু এতটুকু পড়লেই মানে আজকে যা দুইটা পড়ছি এই দুইটা আসবে নিশ্চিত থাকো, এবং বড় প্রশ্নটা নিশ্চিত আসবে। ঠিক আছে? ওকে। জি স্যার। ওকে, তাহলে তোমরা মোটামুটি টেন্সরের প্রিপারেশন নাও। আর আমি আরো 2টা দিনের মধ্যেই, তোমাদের প্রথম পরীক্ষা কি নাম্বার জি স্যার। না ফাংশনাল? নাম্বার। নাম্বারে কি কোনো মানে কি দেয়া লাগবে, না নাম্বারে পারো?